ফোরাম বিশ্বের প্রায় সব গণতান্ত্রিক দেশের জাতীয় সংসদ বা আইনসভা এই সংস্থার অন্তর্ভুক্ত। বাংলাদেশ জাতীয় সংসদও এই আন্তর্জাতিক সংস্থার সদস্য। এই আন্তর্জাতিক সংস্থাটির সবশেষ দুটি সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্তে বলা হয়েছে, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদের ৬ জন সদস্যের উপর প্রতিশোধের মহোৎসব বা রিভেঞ্জ স্প্রি চলছে। আওয়ামী লীগের প্রভাবশালী এই ৬ জন সাবেক সংসদ সদস্য হলেন সাবের হোসেন চৌধুরী, ফজলে করিম চৌধুরী, হাবিবে মিল্লাত, আসাদুজ্জামান নূর, মোশাররফ হোসেন এবং মোহাম্মদ ফারুক খান। তাদের বিরুদ্ধে বাংলাদেশে বিগত ইউনূস সরকার আমলে আনা হয়েছে হত্যা, রাষ্ট্রদ্রোহ ও দুর্নীতির অসংখ্য মামলা। কিন্তু আইপিও বলছে এটি কোনো আইনি প্রক্রিয়া নয়, বরং একটি সুপরিকল্পিত প্রতিশোধের মহোৎসব বা রিভেঞ্জ স্প্রি। ২০২৫ সালের ২৩ অক্টোবর যখন জেনেভায় আইপিও এর ২১৬তম অধিবেশন বসে, তখন বাংলাদেশে চলছিল অন্তর্বর্তীকালীন সরকারের শাসন। সেই সময় আইপিও গভর্নিং কাউন্সিল সর্বসম্মতভাবে একটি কঠোর প্রস্তাব গ্রহণ করে। আইপিও রিপোর্টে বলা হয়েছে, ২৪ আগস্ট মাস থেকে আইপিওর পক্ষ থেকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে একাধিক আনুষ্ঠানিক চিঠি ও তথ্যের অনুরোধ পাঠানো হলেও মোহাম্মদ ইউনূস সরকারের পক্ষ থেকে কোনো সাড়া দেওয়া হয়নি। সবচেয়ে গুরুতর বিষয় ছিল, আইপিওর মামলাগুলোর বিচার প্রক্রিয়া সরাসরি পর্যবেক্ষণের জন্য একজন স্বাধীন ট্রায়াল অবজারভার বা বিচার পর্যবেক্ষক নিয়োগ করেছিল। কিন্তু অন্তর্বর্তী সরকার আমলাতান্ত্রিক জটিলতা কিংবা ইচ্ছাকৃত বিলম্বের কারণে দুবার সেই পর্যবেক্ষক বাংলাদেশে আসার জন্য প্রয়োজনীয় ভিসা পাননি। একই সাথে আইপিইউ এর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশে এসে কারাগারে বন্দী সাংসদদের সাথে দেখা করার এবং সরকারের সংশ্লিষ্ট মহলের সাথে কথা বলার ইচ্ছা প্রকাশ করলেও ভিসা সংক্রান্ত সহযোগিতা বা সাড়া ঢাকা থেকে মেলেনি। জেনেভা সিদ্ধান্তে আইপিও স্পষ্ট ভাষায় এই ভিসা জটিলতা ও তথ্য না দেওয়ার ঘটনায় গভীর অনুতাপ প্রকাশ করে এবং অবিলম্বে সাবেক সংসদ সদস্যের জীবন ও শারীরিক অখণ্ডতা রক্ষার তাগিদ দেয়। সর্বসম্মতিক্রমে প্রথম সিদ্ধান্তটি গৃহীত হয় ২০২৫ সালের ২৩ অক্টোবর জেনেভাতে অনুষ্ঠিত সংস্থাটির ২১৬তম অধিবেশনে। ওই সভায় এই ৬ সংসদ সদস্যের বিরুদ্ধে ইউনূস সরকার ৪টি ক্ষেত্রে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে বলে প্রস্তাব গৃহীত হয়। এই অভিযোগগুলো হলো, তাদেরকে হুমকি ও ভয়ভীতি দেওয়া হচ্ছে, নির্বিচারে গ্রেপ্তার ও আটকের অমানবিক শর্ত এবং সংসদ সদস্যের বিরুদ্ধে গৃহীত কার্যক্রমে যথাযথ প্রক্রিয়ার অভাব। সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্তগুলো সহ একটি চিঠি বাংলাদেশের বিগত ইউনূস সরকারের দপ্তরে পাঠানো হয়েছিল। তখন বিষয়টি তদন্তের জন্য আইপিও একটি দল বাংলাদেশে আসতে চেয়েছিল। নিউ ইয়র্কে মোহাম্মদ ইউনূসের কাছে আইপিও এর সেক্রেটারি জেনারেল মার্টিন চুংগং বাংলাদেশের সংস্থাটির প্রতিনিধি দল পাঠানোর বিষয়টি তুলে ধরেন। ইউনূস বৈশ্বিক দরবারে মুখ রক্ষার জন্য তখন রাজি হলেও পরে আইপিও এর প্রতিনিধিদের বাংলাদেশে আসার ভিসা দেয়নি। ইউনূস সরকারের গড়িমসি দেখে ইস্তাম্বুলে অনুষ্ঠিত আইপিও এর ২১৭তম অধিবেশনে আবারও একই বিষয়ে প্রস্তাব গৃহীত হয়। এর মধ্যে ২০২৬ সালের ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসে। এর ফলে ২০২৬ সালের এপ্রিল মাসে ইস্তাম্বুলে অনুষ্ঠিত আইপিও এর ২১৭তম অধিবেশনে দৃশ্যপটে এক বড় পরিবর্তন আসে। এই অধিবেশনে বাংলাদেশের একটি সরকারি সংসদীয় প্রতিনিধির দল অংশ নেয় এবং আইপিও এর হিউম্যান রাইটস কমিটির মুখোমুখি হয়। ওই প্রস্তাবে বাংলাদেশের এই সাবেক ৬ সংসদ সদস্যের উপর নির্যাতন এবং নিপীড়ন চালানোর অভিযোগ আনা হয়েছে। সবশেষ অধিবেশনে গৃহীত ৪ পৃষ্ঠার প্রস্তাবে এই ৬ সংসদ সদস্যের উপর কি ধরনের নিপীড়ন নির্যাতন চালানো হয়েছে এবং হচ্ছে তা নিয়ে বিস্তারিত তুলে ধরা হয়েছে। আইপিও রিপোর্টে প্রথমে তুলে ধরা হয়েছে সাবির হোসেন চৌধুরীর কথা। তিনি আইপিও এর সাবেক অনারারি প্রেসিডেন্ট। সংস্থাটির রিপোর্টে বলা হয়েছে, ২৪ আগস্ট তার বাসভবনে আগুন দেওয়া হয় এবং তাকে ও তার পরিবারকে পুড়িয়ে মারার চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে। ২৪ অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয় এবং পরদিন আদালতে নেওয়ার পথে মব সন্ত্রাসীরা তার মাথায় ইট ছুঁড়ে মারে। ওই বছরের ৭ অক্টোবর ৬টি মামলায় জামিন পেয়ে তিনি ছাড়া পান। তবে তার বিরুদ্ধে ৭টি হত্যা মামলা সহ ৩০টি মামলা বিচারাধীন আছে এবং যে কোনো সময় তাকে আবার গ্রেপ্তার করা হতে পারে। রিপোর্টটিতে বলা হয়েছে, সাবির হোসেন চৌধুরী মব সন্ত্রাসীদের আক্রমণের শিকার হয়ে যেভাবে আঘাত পেয়েছেন তার সুচিকিৎসার জন্য বিদেশে যাওয়া দরকার, কিন্তু বাংলাদেশ সরকার তার বিদেশে যাওয়ার অনুমতি দিচ্ছে না। যদিও চিকিৎসকরা জানিয়েছেন তার জন্য বিশেষায়িত চিকিৎসা প্রয়োজন, যা দেশে সম্ভব নয়। আইপিও রিপোর্টে সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরা হয়েছে। জনাব চৌধুরী আইপিও কমিটির মানবাধিকার বিষয়ক সাবেক সভাপতি। ২৪ সেপ্টেম্বর থেকে তিনি কারাগারে আছেন। তার হৃদরোগ, ডায়াবেটিস ও কিডনি জটিলতার চিকিৎসা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।
তার ছেলে ফারাজ চৌধুরী আইপিওর ইস্তাম্বুল অধিবেশনে সাক্ষ্য দিয়েছেন। তার বাবার জীবনের উপর জেলে হত্যার ষড়যন্ত্র পর্যন্ত চলছে। এমনকি আইপিওর সেক্রেটারি জেনারেল মার্টিন চুংগং বাংলাদেশের জাতীয় সংসদের বর্তমান স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বিক্রমকে গত ৩০ এপ্রিল দেয়া এক চিঠিতে জানিয়েছেন ফজলে করিম চৌধুরীর ঘাড়ে আঘাতজনিত সমস্যা আরও গুরুতর হয়েছে। ২৪শে জুন দৈনিক প্রথম আলোতে প্রকাশিত এক খবরে বলা হয়েছে, সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে অ্যাম্বুলেন্সে করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হয়েছিল। বুধবার সকালে ট্রাইব্যুনালে নেওয়া হলেও বিচার কাজের সময় তাকে এজলাসের কাঠগড়ায় তোলা হয়নি। তিনি অ্যাম্বুলেন্সে ছিলেন। বিচার কাজ শেষে বেলা ২:৩০টার দিকে ফজলে করিমকে নিয়ে ট্রাইব্যুনাল প্রাঙ্গণ ত্যাগ করে অ্যাম্বুলেন্সটি। ট্রাইব্যুনালের প্রসিকিউটর ফারুক আহমেদ বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। আইপিও রিপোর্টটিতে বলা হয়েছে, সিরাজগঞ্জের সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাতের ভাগ্যেও জুটেছে ভয়াবহ অভিজ্ঞতা। ২০২৪ সালের আগস্টের শুরুর দিকে তার সিরাজগঞ্জের বাসভবনে ৩ দফায় হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। বর্তমানে তিনি প্রবাসে নির্বাসিত জীবনযাপন করছেন এবং তার অনুপস্থিতিতে তার বিরুদ্ধে একাধিক খুনের ও চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে, যা আইপিওর দৃষ্টিতে উদ্দেশ্য প্রণোদিত। আইপিও রিপোর্টে উদ্বেগ জানানো ৬ সংসদ সদস্যের আরেকজন হলেন বরেণ্য অভিনেতা ও সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর। ২৪-১৫ সেপ্টেম্বর কোনো ওয়ারেন্ট ছাড়াই তাকে গ্রেপ্তার করা হয়। তার পিঠের হাড়ের সমস্যা এবং হাঁপানি থাকলেও তাকে তার পরিবার বা আইনজীবীদের সাথে দেখা করতে বাধা দেওয়া হচ্ছে বলে আইপিওর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আদালত তাকে জামিন দেওয়ার কথা বললেও অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে বারবার স্থগিত আদেশ আনার আবেদন করা হচ্ছে। আইপিও রিপোর্টে বলা হয়েছে, আরেক সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেনের ক্ষেত্রে পরিস্থিতি আরও উদ্বেগজনক। তাকে ২০২২ সালে একটি ঘটনার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, যদিও সেই ঘটনার সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না বলে অকাট্য প্রমাণ বা এলিবাই রয়েছে। ২০২৪ সালের ৯ ডিসেম্বর হাইকোর্ট তাকে মানবিক কারণে জামিন দিলেও ১৯ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তা স্থগিত করে দেয়। ফলে আপিল বিভাগ সরকারকে নির্দেশ দিয়েছিল তাকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার। আইপিও নথিতে দেখা যাচ্ছে সরকারের সেই আদেশ বাস্তবায়িত হয়নি। কারাগারে তিনি আশঙ্কাজনকভাবে ওজন হারিয়েছেন এবং তার হাঁটার ক্ষমতা সম্পূর্ণ হারিয়ে গেছে। চট্টগ্রাম মিরসরাই আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক গণপূর্ত মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গত ১৩ মে মারা গেছেন। আরেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী মোহাম্মদ ফারুক খানকে গ্রেপ্তার করা হয় সিএমএইচে ফিজিওথেরাপি নেওয়ার সময়। তাকে তার নিয়মিত ওষুধগুলো পর্যন্ত সাথে নিতে দেওয়া হয়নি। রিপোর্টটিতে বলা হয়েছে, আইসিটি বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও তাকে আসামি করা হয়েছে, কিন্তু তার আইনজীবীরা বলছেন নির্দিষ্ট কোনো অভিযোগের বিবরণ তাদের দেওয়া হচ্ছে না। আইপিওর তথ্য মতে কেবল আসামি নন, তাদের আইনি সহায়তা দানকারী আইনজীবীদেরও আদালত প্রাঙ্গণে হেনস্থা ও আক্রমণের শিকার হতে হচ্ছে। আইপিও তাদের রিপোর্টে উল্লেখ করেছে, ২০২৪ সালের আগস্টের পর থেকে বাংলাদেশের বিভিন্ন কারাগারে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের ১০০ জনের বেশি সাবেক সংসদ সদস্য বন্দী রয়েছেন। তাদের প্রত্যেকের গ্রেফতারের ধরন, ওয়ারেন্ট ইন কাস্টডি, সুনির্দিষ্ট তথ্যের অভাব এবং একের পর এক নতুন হত্যা মামলায় জড়ানোর প্রক্রিয়া হুবহু একই রকম। এটি প্রমাণ করে যে এটি কোনো বিচ্ছিন্ন বিচারিক প্রক্রিয়া নয়, বরং একটি সুসংগঠিত রাজনৈতিক নিধন বা রিভেঞ্জ স্প্রি। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যের উপর নির্যাতন কতটা ভয়াবহ রকমের হচ্ছে তা তুলে ধরতে গিয়ে আইপিও রিপোর্টটিতে বলা হয়েছে, পরিস্থিতির ভয়াবহতা টের পাওয়া যায় যখন ২০২৫ সালের ২৯শে সেপ্টেম্বর সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন হেফাজতে থাকা অবস্থায় মারা যান। এই মৃত্যুর প্রতিবাদে অনেক বন্দী সংসদ সদস্য কারাগারে অনশন পর্যন্ত শুরু করেছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমলে এই অভিযোগগুলো তদন্তের জন্য আইপিও বারবার বাংলাদেশে মিশন পাঠাতে চেয়েছে, কিন্তু তাদের পর্যবেক্ষকদের ভিসা দেয়নি ইউনূস সরকার। সংস্থাটি বলছে, ২০২৫ সালের ২৩ অক্টোবর ও ২০২৬ সালের ১৯ এপ্রিল অনুষ্ঠিত আইপিওর সবশেষ দুটি সভায় একমত হয়েছে যে বাংলাদেশে এই ৬ সাবেক সংসদ সদস্যের ন্যায় বিচার পাওয়ার অধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে। সবশেষ গত এপ্রিল অনুষ্ঠিত সম্মেলনে বাংলাদেশের বর্তমান সংসদের প্রতিনিধিদের সামনে বিষয়গুলো তুলে ধরেছিল আইপিইউ। ইস্তাম্বুলে আইপিইউর সাথে বৈঠকে বাংলাদেশি প্রতিনিধি দল দাবি করেছে, তারা আইনের শাসন প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ এবং সকল বিচার প্রক্রিয়া আইন মেনেই চলছে। তবে আইপিইউ তাদের এই দাবিতে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেনি। সে কারণে